রেসপন্স, এটা হচ্ছে ভার্বাল রেসপন্স, আর এটা হচ্ছে আই ইমার্জেন্সি পেশেন্ট আসছে, জিনিসগুলো মিস না করো। তাহলে মোটর উঠান, সে যদি নরমালি কাজ দিব পে করে করে বের করতে হবে। যদি সে কিছুই না বলে তাহলে হচ্ছে তাকে কিন্তু জিরো কখনোই বলা যাবে না, যেহেতু তিনটাতেই লোয়েস্ট হচ্ছে 1 1 1, তাহলে লোয়েস্ট হবে। এই যে নিচে লেখা আছে খুবই খারাপ দিক, এক্সপোজ করার সময় অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। এই অনলাইনে ক্লাস নিয়ে সাউন্ড কি আসছে? হ্যাঁ ছেলেপেলের আওয়াজ পাইছিলাম। তাহলে তারপর আনতে পারবো না নাকি, এবার দেখবো কি। এটা মতো মিনিমাইজ করতে এটা তো লাগতেছে না। এটা কি, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? Yes, sir. তো ভালো সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। আমাদের লাস্ট ক্লাসে আমরা প্রাইমারি সার্ভেটা শেষ করছিলাম, তাই না? সমস্যা হচ্ছে পাওয়ার পয়েন্টের স্লাইড তো শেয়ার করতে পারতেছি না, আমাদের কম্পিউটার এক্সপার্ট নিতেই তো আসে নাই, তাই না? ওই দিন করছিলাম তো, ও ওইখানে লাগাইতে হবে, দেখেন এক জায়গায় লাগাই দিই হইলো।
দেখা যায় কি না দেখবা কিনা স্ক্রিনে শেয়ার করতে এই তোমরা কি দেখতে পাচ্ছ? কি হচ্ছে জি স্যার। স্ক্রিনের মধ্যে কোনো আলাদা কোনো শেয়ারে আসছে নাকি? ওটা দেখা না, যাচ্ছে? শুধু আপনাকে দেখাচ্ছে। আপনি এখানে শো না করলে তো ওরা পাবে না। এটা দেখা যায় কিনা এটা শুধু আমাকে দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। চলে আপনার হ্যাঁ, এটাতে স্করপিও। হ্যাঁ, একটু ব্যাক দেন। দেখতে পাচ্ছ? PowerPoint স্লাইড Yes, sir. কিছুই না। জি স্যার। Okay. হ্যাঁ, কোনো সমস্যা? বড় করে দেওয়া যাবে? দেন, বড় করেন, ওরা বড় দেখতে চায়। এই যে এটা দেন, এটা দেন, এটা 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 এই যে এই চিহ্নটা পাশেরটা। হ্যাঁ, দেখো আবার ঠিক আছে কিনা। আসতেছে? লোড হইতে হইতে তো চলেই যাব আমি। লোড হবে। হ্যাঁ, আসছে। জি স্যার, আসছে স্যার হ্যাঁ, কাউরে অ্যাড করা লাগবে না, সবাই আসছো। স্যার অনেকজন ওয়েটিং আছে। ভালো হয়ে গেল। ঠিক আছে হ্যাঁ, আর কাউকে অ্যাডমিট করা লাগলে কিভাবে বুঝবো? এখানে আসবে কিছু? হ্যাঁ বিভাগ অ্যাড দিলে অ্যাডমিট হয়ে যাবে ঠিক আছে, এখানে একটা স্লাইড আসতো, এটা ফুল স্ক্রিন আসছে না আপনার জন্য এটা এটা লাগবে তো। টাইনা যাবো কিভাবে? এটা দিলে হবে না? যাবে কিভাবে? টাইম কম্পিউটার জিনিস ম্যানেজ করতে করতে তো চলে যাবে সময়। তো স্লো কেন? র্যাম দিবে বাড়াইয়া। এই শোনো, তোমরা শুনতে থাকো, আমি বলতে থাকি, ঠিক আছে? ওইদিন পড়াইছিলাম হচ্ছে প্রাইমারি সার্ভে, আজকে হচ্ছে সেকেন্ডারি সার্ভে। প্রাইমারি সার্ভেতে আমরা মেইনলি ম্যানেজ করছিলাম ABCD, হ্যাঁ, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, তারপর হচ্ছে ডিসএবিলিটি লিমিটেশন। এগুলা করতে হবে, 1 নাম্বার কাজ। প্রথম ট্রায়াস থেকে হসপিটালে আসবে, হসপিটালে আসার পরে আমরা ABCD ম্যানেজমেন্ট দিব। ABCD ম্যানেজমেন্টের মধ্যে ABCD এই 4টা পয়েন্ট প্লাস হচ্ছে প্রাইমারি রিসাসিটেশন, পেশেন্টের অক্সিজেন লাগলে অক্সিজেন, ব্লাড লাগলে ব্লাড অথবা আদার ফ্লুইড, ক্যাথেটার লাগলে ক্যাথেটার করে দিতে হবে, সাথে কিছু প্রাইমারি রিসাসিটেটিভ কিছু ইনভেস্টিগেশন করতে হবে। ইনভেস্টিগেশন গুলো তোমরা অনেকটা আইডিয়া নিচ্ছ, তাই না? ব্লাডের
কিছু ইনভেস্টিগেশন, কিছু এক্সরে, এগুলা করতে হবে। বাকি থাকে আমাদের সেকেন্ডারি সার্ভে। সেকেন্ডারি সার্ভেতে মেইন কাজটা হচ্ছে, প্রাইমারি সার্ভেতে আমরা পেশেন্টের হিস্ট্রি নিয়ে মেইন যে জিনিসগুলো পাইছিলাম, মেইন জিনিসগুলো বলতে হচ্ছে মেজর অর্গান ইনজুরি, সেটা বোনস হোক, সেটা লিম্ব হোক, যে কোনো লিম্বের মধ্যে, সেটা যে কোনো অর্গান হোক, সেগুলো আমরা আগে ডায়াগনোসিস করে ইমার্জেন্সি যে ম্যানেজ পেশেন্টকে সেভ করার চেষ্টা করলাম। সেকেন্ডারি সার্ভেতে আমি আবার পেশেন্টের সার্ভে করব, সেটা হচ্ছে একেবারে হেড টু টো ইভালুয়েশন, কমপ্লিট ইভালুয়েশন করতে হবে। ঠিক আছে, সেকেন্ডারি সার্ভেতে আমাকে কমপ্লিট ইভালুয়েশন করতে হবে, হেড টু টো, মানে প্রত্যেকটা কি বলবো সিস্টেম আলাদা করে এক্সামিন করতে হবে। সেটা তোমার রেসপিরেটরি সিস্টেম হোক, কার্ডিওভাস্কুলার হোক, যেই সিস্টেমে থাকুক না কেন, সেটা আমাকে করতে হবে। দেখো এখানে লেখা আছে হেড টু টো, শুনতে পাচ্ছ কথা? আচ্ছা, হেড টু ইভালুয়েশন করবো, ভাইটাল সাইন। সেখানে আমরা একটা সূত্র মনে রাখতে পারি, সেটা হচ্ছে অ্যাম্পল। তো আনস্টেবল ইন্টারনেট নিয়ে কি ইউজ করবে? অ্যাম্পেল হচ্ছে এ, AMPLE, এ ফর অ্যালার্জি, এম ফর মেডিকেশন, পি ফর পাস্ট, এল ফর লাস্ট মিল। ঠিক আছে, একটা হচ্ছে অ্যাম্পল, এ ফর অ্যালার্জি, পেশেন্টের কোনো ড্রাগ অ্যালার্জি আছে কিনা এটা হবে, জানতে হবে কি কারণে। অনেকের NSAID অ্যালার্জি থাকে, পেশেন্টের আমি কোনো অ্যানালজেসিক দিলে যে কোনো সময় অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, এটা জানতে হবে। এম ফর মেডিকেশন, পেশেন্ট কোনো মেডিকেশন নিচ্ছে কিনা, লাইক অনেক পেশেন্ট আছে যারা ধরো কার্ডিওভাস্কুলার ডিজিজে আক্রান্ত আছে, সেই ক্ষেত্রে অনেকের অ্যাসপিরিন, ক্লপিডাগ্রল, মানে ব্লাড থিনার যেগুলা, এগুলা ইউজ করে, সেই ক্ষেত্রে পেশেন্টের ব্লিডিং হওয়ার চান্স বেশি থাকে, এইটা জানতে হবে। ঠিক আছে, অ্যালার্জি, মেডিকেশন, তারপর হচ্ছে পাস্ট ইলনেস, পেশেন্টের প্রিভিয়াস কোনো ডিজিজ লাইক ডায়াবেটিস অথবা কোনো রেসপিরেটরি ডিজিজ অথবা কার্ডিওভাস্কুলার ডিজিজের আইডিয়া দিতে হবে। ধরো একটা পেশেন্টের রিসেন্ট অ্যাজমার অ্যাটাক ছিল, হ্যাঁ, আমি পেশেন্টকে যদি আহ কোনো NSAID দিয়ে দেই, তাহলে সেটা কি করবে, প্রোস্টাগ্ল্যান্ডিনের যে পাথওয়েটাকে ইনহিবিট করে, সেটা আমাদের ভালো প্রোস্টাগ্ল্যান্ডিন গুলোকে ইনহিবিট করে দিবে, যার ফলে পেশেন্ট যে কোনো সময় হঠাৎ করে রেসপিরেটরি ডিস্ট্রেসে ভুগতে পারে, মানে অ্যাজমার এক্সারভেট করতে পারে। এই জন্য তার পাস্ট ইলনেসের হিস্ট্রি নিতে হবে। AMPL, এল হচ্ছে লাস্ট মিল, ধর পেশেন্ট কিছু খেয়ে আসছে কিনা, খাওয়ার পরে তার যদি ইমার্জেন্সি ওটিতে নেওয়া লাগে, ওটিতে নেওয়ার পরে জিএ দিলাম, জিএ দেওয়ার পরে তার অ্যাসপিরেশন হলো, অ্যাসপিরেশন নিউমোনিয়া ডেভেলপ করতে পারে, সেই জন্য পেশেন্টের লাস্ট মিলের হিস্ট্রিটা নিতে হবে। ফাইনালি হচ্ছে AMPLE, ইতে হচ্ছে ইভালুয়েশন, পেশেন্টের আবার কমপ্লিট যে এনভায়রনমেন্টাল ইভালুয়েশন সেটা করতে হবে, সেটা করতে হবে কি এনভায়রনমেন্টে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা সে পানিতে ডুবে অ্যাক্সিডেন্ট করলো নাকি সেটা কোনো আর্থকোয়েকের কারণে অ্যাক্সিডেন্ট হলো, সেটা আমাদেরকে বের করতে হবে। তোমরা পেজ দেখতে পাচ্ছ? পেজ তো চেঞ্জ হচ্ছে না।
আচ্ছা, তাহলে আমরা কি করলাম? সেকেন্ডারি সার্ভেতে মেইনলি এমপেল এর মধ্যে আসতে হবে। এমপেল এর মধ্যে আমরা নিউরোভাস্কুলার সিস্টেম, এই দেখো অ্যালার্জি, মেডিকেশন, পাস্ট ইলনেস, লাস্ট মিল ইভেন্ট, এগুলা সবকিছু জানতে হবে। তবে তোমাদের এখানে যে ডিটেলস লেখা আছে এগুলা কখনোই লিখতে হবে না। এটা হচ্ছে তোমাদের জিসিএস স্কেলটা ওই দিন বলছিলাম, এটা সম্ভবত জানো। প্রত্যেকটা সিস্টেম আলাদা আলাদা করে এখানে লেখা আছে, এগুলা আপাতত তোমাদের না জানলেও চলবে। তাহলে তিনটা এটিএলএস এর পার্ট, একটা হচ্ছে প্রাইমারি সার্ভে, তারপর হচ্ছে সেকেন্ডারি সার্ভে, থার্ড হচ্ছে ডেফিনিটিভ কেয়ার। ডেফিনিটিভ কেয়ারের মধ্যে পেশেন্টের আমি যে ডায়াগনোসিসটা করব, সেটা অর্থোপেডিক হোক, সেটা নিউরোসার্জারি হোক, সেটা কার্ডিওভাস্কুলার হোক, যে ডায়াগনোসিস আসবে সেই স্পেশাল ডিপার্টমেন্টে আমি পেশেন্টকে পাঠিয়ে দিতে পারি, অথবা সে অনুযায়ী আমি তাকে ট্রিটমেন্ট করতে পারি। এটা হচ্ছে ইমার্জেন্সি ডিপার্টমেন্টের সবচেয়ে বড় কাজ, যে আমি কোন পেশেন্ট কোথায় পাঠাবো। এমনও হয় অনেক সময় পেশেন্ট তার বুকে, আমাদের এখানে না, মানে কি বলবো, আমাদের রিসিপশন থেকে যেটা করে, বুকে ব্যথা বলছে, তারা আমাদের কাছে পাঠিয়ে দিচ্ছে। কি কারণে বুঝতে পারে তারা তো বুঝে না। পেশেন্টের আগে মেইনলি নিয়ম হচ্ছে ইমার্জেন্সি পেশেন্ট আসলে আগে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে দেখার পরে সে রেফার করবে স্পেশাল ডিপার্টমেন্টে, যেটা বাংলাদেশে ওই নিয়ম নাই। ঠিক আছে, এটাই হচ্ছে মেইনলি ডেফিনিটিভ কেয়ার। এছাড়া ডেফিনিটিভ কেয়ারের মধ্যে আর কিছু তোমার জানতে হবে না। প্রাইমারি সার্ভে এন্ড সাইমultaneous রিসাসিটেশন, এটা খুব ভালো করে জানতে হবে। এটা যত ভালো করে জানতে পারবা পরীক্ষা তত বেশি কাজে লাগবে। ডেফিনিটিভ কেয়ারটা শুধু রিটেন এতটুকু লিখে দিবা। আচ্ছা, লাস্ট ক্লাসে ট্রায়াজের কথা কিছু বলছিলাম, ট্রায়াজ সম্পর্কে হালকা একটু জেনে রাখো। ট্রায়াজটা কি জিনিস? সেটা হচ্ছে দ্য প্রসেস অফ ক্যাটাগরাইজিং ভিকটিমস or mass casualty into different treatment and evacuation category। একটা মাস ক্যাজুয়ালিটি ডেভেলপ করছে, সেটা আর্থকুয়েক হোক, সেটা ফ্লাড হোক, সেটা যে কোনো ধরনের মাস কোনো ক্যাজুয়ালিটি যদি হয়, সেখানে গিয়ে আমি পেশেন্টকে ক্যাটাগরাইজ করার জন্য যে পদ্ধতিটা, যে প্রসিডিউরটা তৈরি করা হয়েছে, এটাকে বলা হয় ট্রায়াজ। The process of categorizing the victims or mass casualty into different treatment protocol অথবা between treatment and evacuation categories। কেন ট্রায়াজটা জরুরি? The main goals are prevent avoidable death, যেই ডেথ গুলো আমি অ্যাভয়েড করতে পারবো যদি পেশেন্টের ইমার্জেন্সি ট্রিটমেন্ট দেওয়ার পরে ওই পেশেন্টটা ইমপ্রুভ করতে পারে বা তার ডেথটা অ্যাভয়েড করা যায়, সেই ক্ষেত্রে ওই পেশেন্টটাকে আমি বাঁচানোর চেষ্টা করতে পারি। 2 নম্বর হচ্ছে এনশিওর প্রপার ইনিশিয়াল মেডিকেল ট্রিটমেন্ট উইথ আ মিনিমাল টাইম ফ্রেম। এনশিওর প্রপার ইনিশিয়াল মেডিকেল ট্রিটমেন্ট, একেবারে প্রাইমারি যে ট্রিটমেন্ট ফ্রম দ্য স্পট। যেমন একটা পেশেন্টের সার্ভাইকাল স্পাইনের ইনজুরি আছে, আমি পেশেন্টকে এমন ভাবে স্টেবল করে দিলাম যেন তার নেকটা বা স্পাইনটা এইভাবে মুভ না করে। যত বেশি মুভমেন্ট হবে স্পাইনে, স্পাইন কর্ডে, তত বেশি ইনজুরি হওয়ার চান্স থাকে। তাহলে প্রাইমারি ট্রিটমেন্ট আমি ওখান থেকে শুরু করতে পারি। একটা পেশেন্টের আপার লিম্বে কোনো ফ্র্যাকচার মনে হলো, আমি তাকে একটা ট্রায়াঙ্গুলার স্লিং অথবা একটা এলবো ব্যাগের মধ্যে হাতটা রেস্ট ইন পজিশনে রেখে পেশেন্টকে হসপিটালে পাঠিয়ে দিলাম, তাহলে ওইটাই প্রাইমারি ট্রিটমেন্ট স্টার্ট হইলো। থার্ড হচ্ছে অ্যাভয়েড মিসইউজিং অ্যাসেটস অন হোপলেস কেস। একটা পেশেন্টের এমন কোনো ইনজুরি আছে যাকে কোনোভাবে বাঁচানো হয়তো বা সম্ভব না, যেমন ম্যাসিভ চেস্ট ওয়াল ইনজুরি, তার চেস্ট ওয়ালই নাই, তারপরে তার ব্রেনের স্কাল বোনস এমন ভাবে সরে গেছে, ব্রেনে ইনজুরি হয়েছে, বোঝাই যাচ্ছে সে কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। তার পিছনে আমি কোনো অ্যাসেট ইউজ করব না, যেমন তার পিছনে কোনো ইনস্ট্রুমেন্ট, তার পিছনে কোনো ফ্লুইড ম্যানেজমেন্ট, যে কোনো ধরনের ম্যানেজমেন্টই হোক, সেটা আমাদের করে লাভ নাই। সেটা যদি করি তাহলে আমার অ্যাসেটের লস হইলো, আমি অন্যান্য পেশেন্টে সেটা ইউজ করতে পারবো না। এই জিনিসটা অ্যাভয়েড করাটাও একটা মেইন গোল। তাহলে 3টা মেইন গোল অবশ্যই রিটেনে লিখতে হবে। প্রিভেন্ট অ্যাভয়েডেবল ডেথ, এনশিওর প্রপার ইনিশিয়াল মেডিকেল ট্রিটমেন্ট উইথ আ মিনিমাল টাইম ফ্রেম, অ্যাভয়েড মিসইউজিং অ্যাসেটস অন হোপলেস কেস। ঠিক আছে? আচ্ছা, আগের দিনই তোমাদেরকে ক্যাটাগরি গুলো বলে ফেলছিলাম, সেটা মনে আছে কিনা? রেড, ইয়েলো, গ্রিন আর হচ্ছে ব্ল্যাক। রেড, ইয়েলো, গ্রিন আর হচ্ছে ব্ল্যাক।
priority 1 immediate, priority 2 urgent, priority 3 delayed, and priority 4 head, extensive head injury, resorption of massive portion of chest wall, severe burn. এগুলো হচ্ছে আমার ব্ল্যাক ফ্ল্যাগ পাবে। গ্রিন ফ্ল্যাগ পাবে কোনগুলো? সিম্পল ফ্র্যাকচার, ল্যাসেরেশন, ব্রুইশিং। এদেরকে তুমি কিছু না করলেও এরা বেঁচে যাওয়ার চান্স অনেক বেশি। ইয়েলো হচ্ছে তাদের যদি আমরা উইদিন 30 মিনিট ট্রিটমেন্ট স্টার্ট করি তাহলে তারা ইমপ্রুভ করতে পারে। ম্যাসিভ এক্সটার্নাল হেমোরেজ, কম্পাউন্ড আর কমপ্লেক্স ফ্র্যাকচার। রেড হচ্ছে টেনশন নিউমোথরাক্স, ফ্লাইল চেস্ট ইনজুরি, ল্যারিঞ্জিয়াল ইনজুরি। এই ইনজুরি গুলো পেশেন্ট যদি আমি ডায়াগনোসিস করি তাহলে তাকে রেড ফ্ল্যাগ দিয়ে ইমিডিয়েট ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে। ক্যান সার্ভাইভ ইফ মেজার্স টেকেন উইদিন মিনিট। ঠিক আছে, 4টা রেড ফ্ল্যাগ সম্পর্কে আইডিয়া অবশ্যই থাকতে হবে। এটা তোমাদের ক্লাসিফিকেশনের মধ্যে আসে। রেড, ইয়েলো, গ্রিন এন্ড ব্ল্যাক প্রত্যেকটার এক্সাম্পল জানতে হবে। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ট্রাইমোডাল ডিস্ট্রিবিউশন অফ ডেথ। ট্রাইমোডাল ডিস্ট্রিবিউশন অফ ডেথ। আমাদের সময় কি শেষ হয়ে আসছে? তোমাদের পার্সেন্টেজ কয়জন আসছো দেখো তো লাইনে। স্যার কিছু স্টুডেন্ট ওয়েটিং আছে। ওরা আজীবন ওয়েটিং এ থাকবে রে, ওদেরকে আর আনা যাবে না। স্যার ডিসকানেক্ট হয়ে গেছিল মনে হয়। এই তো বললাম ওরা আজীবন ডিসকানেক্টই হয়ে যাবে। নেট 78 অনেক স্লো এতে স্যার, দেখেন বিট দিচ্ছি, ওরা তো আসতে পারতেছে না। ওদেরকে নেক্সট উইক পর্যন্ত ওয়েট করতে বললো। আচ্ছা, টোটাল হচ্ছে 82। হ্যাঁ, 82 পার্সেন্টেজ কোথায় পাঠাবা? কবিরের নাম্বারে। ঠিক আছে, আমি নাম্বার দেখে স্যার রাখলাম। কিছু ডিসকানেক্ট হয়ে গেছে স্যার। আমার এখানে 82 পার্টিসিপেন্ট আছে, আমি 82 ধরে রাখলাম, বেশি হবে না। কিছু ডিসকানেক্টের কথা বাদ দাও। স্যার তারা নেটের যদি ওয়েটিং সমস্যা তো রুমে স্যার থাকে একটু তাহলে স্যার। তাদেরকে দিবে। তাহলে তুমি সবগুলা দিয়ে দিবা। আর তুমি যদি বলো সবাই ওয়েটিং এ আছে, সবাই নেটের সমস্যা, তাহলে তো এটা মানা যাবে না। আমার এখানে প্রমাণ থাকতে হবে, তাই না? যারা যারা ডিসকানেক্টেড ছিল তাদেরকে বললো কবিরকে ফোন দিতে। আচ্ছা, ট্রাইমোডাল ডিস্ট্রিবিউশন অফ ট্রমা ডেথ। ফার্স্ট পিক অফ ডেথ, সেকেন্ড পিক অফ ডেথ, থার্ড পিক অফ ডেথ। এটা তোমাদেরকে আইডিয়া রাখতে হবে। আনসালভেজেবল, আর্লি ডেথ আর হচ্ছে ডিলেড ডেথ। কোন ক্যাটাগরির পেশেন্ট, কত পার্সেন্ট পেশেন্ট কখন কোন আওয়ারে যে মারা যেতে পারে, সেটাই হচ্ছে এই ডিস্ট্রিবিউশনের মেইন কজ। যেমন ডাই উইদিন মিনিটস অফ অ্যাক্সিডেন্ট ডিউ টু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কার্ডিওভাস্কুলার ডিসরাপশন। 50% অফ ফ্যাটালি ইনজুর্ড পেশেন্ট। মানে একটা জায়গায় ধরো 100 জন পেশেন্ট আছে, তার মধ্যে ফার্স্ট পিক অফ ডেথ থাকে সিএনএস অথবা কার্ডিওভাস্কুলার ইনজুরির কারণে। যারা মারা যায় তাদের 50% পেশেন্ট এই কারণে মারা যায়, তাদেরকে আমরা হসপিটাল পর্যন্ত আনতে পারি না। এদেরকে বলা হয় আনসালভাইজেবল গ্রুপ অথবা ফার্স্ট পিক অফ ডেথ। 100% এর মধ্যে 50%ই এই গ্রুপের পেশেন্ট থাকে। তারপরে থাকে আর্লি ডেথ, যেটা হচ্ছে সেকেন্ড পিক অফ ডেথ। এদেরকে আমরা হসপিটাল পর্যন্ত নেওয়ার চেষ্টা করি। ডাই ইন ফার্স্ট আওয়ার অফ কেয়ার। 30% সার্ভাইভ দ্য ইনিশিয়াল ট্রমা, ডাই উইদিন 1 to 3 hours. Patients die due to hypoxia and hypovolemic shock. This has been called the golden hour. তোমাদের একবার রিটেনে আসছিল গোল্ডেন আওয়ার অফ ডেথ। কোন গ্রুপের পেশেন্টকে আমরা সার্ভাইভ করানোর চেষ্টা করতে পারি, হ্যাঁ, সেই গ্রুপের পেশেন্টের বলা হয় গোল্ডেন আওয়ার। এই গোল্ডেন আওয়ারের মধ্যে প্রায় 30% সার্ভাইভ করে এবং উইদিন 1 to 3 hour এই পেশেন্ট গুলো মারা যেতে পারে। কি কারণে? হাইপোক্সিয়া, হাইপোভলিমিক শক। আমরা যদি এই দুইটা কজ এর ট্রিটমেন্ট দিতে পারি, ধরো হাইপোভলিমিয়া ম্যানেজ করতে পারি অথবা হাইপোক্সিয়া ম্যানেজ করতে পারি, তাহলে এই 30% পেশেন্টকে আমরা সার্ভাইভ করতে পারবো। এই জন্য এই আওয়ারকে বলা হয় গোল্ডেন আওয়ার। ডাই ইন দ্য ফার্স্ট আওয়ার অফ কেয়ার। দেখো 30% কিন্তু কম না। 100 জনের মধ্যে 30 জন মানুষকে তুমি
বাঁচানোর চেষ্টা করতে পারো সিম্পল ফ্লুইড মানে রিসাসিটেশন আর হচ্ছে অক্সিজেনের মাধ্যমে। এই জন্য এই আওয়ারটাকে বলা হয় গোল্ডেন আওয়ার। ফার্স্ট পিক অফ ডেথ তো মারাই গেল। আচ্ছা, এরপর হচ্ছে ডিলেড ডেথ। থার্ড পিক অফ ডেথ, ডাই ইন দ্য আইসিইউ ডিউ টু কমপ্লিকেশনস অফ ট্রমা। তার ট্রমার কারণে যেসব কমপ্লিকেশন ডেভেলপ করে, যেমন ইনফেকশন হয়ে সেপসিস ডেভেলপ করতে পারে, মাল্টি অর্গান ফেইলিউর হতে পারে। দিস কমপ্লিকেশন ইউজুয়ালি হ্যাপেন্স উইদিন 6 উইকস ফলোইং দ্য ইনজুরি। 6 উইকস। তাহলে তিনটা গ্রুপ অফ ডেথ আমরা চিন্তা করলাম। একটা হচ্ছে আনসালভেজেবল, যেটাকে আমরা কোনোভাবেই বাঁচানোর চেষ্টা করেও লাভ হবে না। তাদের ডেথের কারণ হচ্ছে সিএনএস, কার্ডিওভাস্কুলার কজ। আর্লি ডেথ আর সেকেন্ড পিক অফ ডেথ হচ্ছে গোল্ডেন আওয়ার আনতে হবে, এটা কারণ হচ্ছে হাইপোক্সিয়া, হাইপোভোলেমিয়া। আর ডিলেড ডেথ যেটা, সেটা আইসিইউ তে হতে পারে উইথ মাল্টি অর্গান সিস্টেম ফেইলিওর অথবা সেপসিসের কারণে। সেটা হচ্ছে উইদিন 6 উইকস অফ দ্য ইনজুরি। 6 উইকস অফ দ্য ইনজুরি। ঠিক আছে? তাহলে গোল্ডেন আওয়ারটা কি? সেটা হচ্ছে the second peak of death during the first few hours after injury is most often due to hypoxia and hypovolemic shock. এটা জানতে হবে। The second peak of death during the first few hours after injury is most often due to hypoxia, hypovolemic shock. Significant proportion of these deaths can be avoided with an effective emergency medical service. Hence, this period has been called the golden hour. 1/3 of all deaths occurring after major injury may be preventable in hospital with appropriate resources. ঠিক আছে, এটা হচ্ছে তোমার লাস্ট পেজ অফ দিস পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন। টপিক কেসটা খুব ভালো করে জানতে হবে নিজের জন্য, নিজের ফিউচারের